আয়। গলা ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে। অরু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে গেল। এক রাতে মিঠুর চোখ মুখ শুকিয়ে গিয়েছে, শরীর ফ্যাকাশে লাগছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। অরু তড়িঘড়ি করে মিঠুর কপালে গলায় হাত রেখে দেখলো, আতকে ওঠা স্বরে বলল, তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে। দ্রুত থার্মোমিটার খুঁজে জ্বর মেপে নিল 102 ডিগ্রি ফারেনহাইট। একটা বালতি করে পানি এনে মিঠুর মাথায় ঢাললো, মুখ গলা ভেজা তোয়ালা দিয়ে মুছে বাবাকে ডাকলো। তিনি দেখে বললেন, নাস্তা করে ডাক্তার দেখিয়ে আনবো। অরু নাস্তা তৈরি করে মিঠু আর বাবাকে খাইয়ে তরির কাছে বলে গেলেন মিঠুর অসুস্থতার কথা। ক্লাসও মিস দেওয়া যাবে না, অগত্যা অরুকে বের হতে হচ্ছে। রামির এখনো ঘুম ভাঙেনি। এক ফাঁকে তার ঘরে ঢুকলো অরু। আলমারি থেকে রামির সব জামা কাপড় নামিয়ে ভিজিয়ে রাখলো, আর একটা পোশাকও শুকনো নেই। কার্য সম্পন্ন করে ঘুমন্ত রামির দিকে এক পলক তাকিয়ে হাসলো। তরি আজ বাবার বাসায় চলে এলো। রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে মিঠুকে দেখে যাচ্ছে। বাবা সকালে ডাক্তার দেখিয়ে এনেছেন। ঘুম থেকে উঠে অভ্যাসগত তোয়ালে হাতে গোসলের জন্য ওয়াশরুমে ঢুকলো রামি। তোয়ালে পেঁচিয়ে ঘরে ঢুকলো। আলমারি খুলতেই তার চোখ চড়ক গাছ। একটাও পোশাক খুঁজে পেল না। সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও একটা প্যান্ট খুঁজে পেল না। বারান্দার দড়িতে আছে কিনা দেখতে ওখানে গিয়ে দেখলো তার সবগুলো জামা কাপড় ভেজানো। এটা যে অরুর কাজ তার বুঝতে বাকি রইল না। গতকালের প্রতিশোধ আজ নিল সে। রাতে আর ছাদ থেকে ওই জামা কাপড়গুলো আনা হয়নি। ছাদে উঠে দেখলো ওগুলো এখনো ভেজা। হতাশ হয়ে তোয়ালে পেঁচিয়ে বসে রইল, অপেক্ষা করলো কাপড় শুকানোর। ভাবলো এই মেয়ের সাথে লেগে লাভ নেই, জীবনের প্রতিশোধ ছাড়া কিছুই পাবে না। সুহা অফিস করে বের হলো। চাকরির ব্যাপারে মামা অবশ্য কোনো বাধা দেননি। রিয়াজ অপেক্ষা করছিল সুহা বের হওয়ার। তার দেখা পেতে এগিয়ে এসে বলল, চলুন ভাবি, আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। সুহা বাদ সাধলো, বলল, লাগবে না ভাইয়া, মামা দেখলে হাজারটা প্রশ্ন করবেন। রিয়াজ বলল, ঠিক আছে, আমি তাহলে ভাইকে দেখতে যাচ্ছি। সুহার মনে কৌতূহল জাগলো। রয়ে শুয়ে প্রশ্ন করলো, ভাইয়াকে দেখতে যাচ্ছেন মানে? ইবতেশাম ভাইকে দেখতে যাচ্ছি, আপনি দেখতে যাননি? সুহার মনে আবারও প্রশ্ন জাগলো। শুধালো, দেখতে যাব কেন? ওনার কি হয়েছে? রিয়াজ দুঃখী দুঃখী চেহারা বানিয়ে বলল, ভাই তো 2 দিন ধরে অসুস্থ। কাল রাতে ভীষণভাবে জ্বরের কবলে পড়েছে, বিছানা ছাড়তেই পারছে না, তাই তো দেখতে এসেছি। আপনি যাবেন? সুহা হাঁসফাঁস করে উঠল। মিঠুকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু জড়তার কারণে মুখ ফুটে বলতে পারছে না। তাছাড়া এভাবে হুট করে মিঠুর বাসায় গেলে সবাই কি ভাববে। রিয়াজ শুকনো চোখে সুহাকে পর্যবেক্ষণ করছে। তার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল সুহাকে মিঠুর অসুস্থতার সংবাদ দেওয়া। আপাতত সে সফল। এবার সুহা কি করে সেটাই দেখার পালা। সে বলল, আমি বরং যাই ভাবি। সুহা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বলে ফেলল, আমি আপনার সাথে যাব ভাইয়া। মনে মনে হাসলো রিয়াজ। বলল, তাহলে চলুন। সুহাকে নিয়ে রিয়াজ এসে নামলো মিঠুর বাসার সামনে। রিয়াজ ভেতরে ঢুকে গেল। সুহা এক পা বাড়াচ্ছে তো 2 পা পিছিয়ে যাচ্ছে। দুরু দুরু বুক নিয়ে রিয়াজের পাশে এসে দাঁড়ালো। দরজা খুলে দিল তরি। সুহাকে দেখে সে প্রথমে অবাক হলো, পরক্ষণে নিজেকে সুহার জায়গায় বসিয়ে মৃদু হাসলো। মিঠুর জায়গায় মাহমুদ থাকলেও সেও কোনো না কোনো উপায়ে মাহমুদের কাছে আসতে চাইতো। সুহা সালাম দিতেই তরি মুচকি হেসে জবাব দিয়ে সুহাকে ভেতরে নিয়ে গেল। রিয়াজ কোন দিকে না তাকিয়ে সোজা মিঠুর ঘরে ঢুকলো। টুকটাক কথা বলে মিটিমিটি হেসে বলল, ভাই। চোখ জোড়া ক্ষীণ হয়ে এলো মিঠুর। কপালে ভাঁজ পড়েছে। রিয়াজের হাসির কারণ খুঁজে পেল না সে। প্রশ্ন করলো, কি এভাবে হাসছিস কেন? রিয়াজ ফিসফিস শব্দে বলল, ভাবি এসেছে আপনাকে দেখতে। কোন ভাবি? মিঠুর কপালের ভাঁজ আর একটু গাঢ় হলো। রিয়াজ চওড়া হেসে বলল, সুহা ভাবি। চমকে তাকালো মিঠু। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে বলল, ও। আমি বরং ভাবিকে ডেকে দিচ্ছি। বলেই রিয়াজ বেরিয়ে গেল। সুহা তরির সাথে রান্নাঘরে ঢুকেছে। তরি এটা ওটা বলে তার জড়তা ভাঙানোর চেষ্টা করছে। সুহা ইনিয়ে বিনিয়ে বলল, শুনলাম উনি নাকি অসুস্থ, তাই। তরি মৃদু হেসে বলল, আমাকে আর বলতে হবে না, তুমি আসতেই পারো, কেউ কিছু মনে করবে না। বরং এসে ভালোই করেছো। শ্বশুর বাড়ি দেখে তোমার কোনো মতামত থাকলে বলতে পারো। সুহা তড়িঘড়ি করে বলল, না না, আমার কি মতামত থাকবে, সবকিছু আমার পছন্দ হয়েছে। বলেই জিভ কাটলো সুহা।
তরি ফিক করে হেসে ফেলল, বলল, পছন্দ না হলে নিজে হাতেই সব গুছিয়ে নেবে। কথা বলতে বলতে একসময় সুহার সহজ হয়ে উঠল। তার ভীষণ ভালো লাগছে। কি মিষ্টি পরিবার। লোকটার দুটো বোনই ভীষণ অমায়িক। রিয়াজ এসে মিটিমিটি হেসে বলল, ভাবি, আপনাকে ভাই ডাকছে। সুহার কান গরম হয়ে এলো। লজ্জায় গাল দুটো ফুলে উঠছে, পা দুটো টলে উঠছে। তরি স্বাভাবিক গলায় বলল, যাকে দেখতেই এসেছো তাকেই তো দেখোনি, যাও গিয়ে দেখা করে এসো। সুহার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সময় নিয়ে দু ঠোঁট ফাঁক করলো। পরে দেখবো। তরি সুহার হাতে কাটা ফল ধরিয়ে দিয়ে বলল, এইগুলো মিঠুকে দিয়ে এসো। সুহা অগত্যা ট্রে হাতে মিঠুর ঘরের দিকে এগিয়ে গেল। তার বুক কাঁপছে। দরজায় কারো ছায়া দেখা যাচ্ছে। মিঠু বলল, ভেতরে আসুন সোহা। বুকে একটা ধাক্কা লাগলো। দরজায় যে সে দাঁড়িয়ে আছে এটা মিঠু বুঝলো কিভাবে? এক গাদা প্রশ্ন মাথায় নিয়ে ঘরে ঢুকলো সে। এক পলক মিঠুর দিকে তাকিয়ে বুঝতে পারলো লোকটি তাকেই দেখছে। সুহা আর চোখের দিকে তাকানোর সাহস করলো না। নতমস্তকে মিঠুকে প্রশ্ন করলো, দরজায় যে আমি দাঁড়ানো ছিলাম, বুঝলেন কিভাবে? মিঠু স্বাভাবিকভাবে বলল, আমার বোনেরা এভাবে দরজায় দাঁড়িয়ে থাকে না, হয় সোজা রুমে ঢুকে যাবে অথবা নক করবে। ও, চুপসে গেল সুহা। অথচ সে কত কিছু ভেবে বসে আছে। মিঠুর দিকে কাটা ফলগুলো বাড়িয়ে দিয়ে বলল, এগুলো খেয়ে নিন, আপু পাঠিয়েছে। মিঠুর দৃষ্টির নড়চড় হলো না। সে অপলক নেত্রে তাকিয়ে থেকে খানিক আদেশের সুরে বলল, খাইয়ে দিন। সুহা আরো একবার চমকালো। হুম। মিঠু নির্লিপ্ত রইল। একই ভঙ্গিতে বলল, খাইয়ে দিন। সুহা বলল, আপনার কি হাত নেই? আছে, তবে হাত দুটো আপাতত কাজে লাগাতে যাচ্ছি না, পরে প্রয়োজন পড়তে পারে। সুহার কাছে সব সময় মনে হয় লোকটা সোজাভাবে কথা বলতে পারে না। তাই সেও তেড়া জবাব দিল। মিনমিন করে বলল, আমি পারবো না। এসেছেন কেন? মিঠুর প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেল সুহা। সত্যিই তো, সে এসেছে কেন? এবার এই লোকটি সে কি জবাব দেবে? উত্তর জানতে তাগাদে দিল মিঠু। বললেন না তো কেন এসেছেন? সুহা এদিক ওদিক তাকিয়ে জবাব দিল, আপনি অসুস্থ তাই দেখতে এসেছি। মিঠা গম্ভীর স্বরে বলল, এদিক ওদিক কি দেখছেন? আমার দিকে তাকান। সুহা তাকালো না। মিঠু বাঁকা হেসে শুধালো। ভয় পাচ্ছেন? সুহা এবার মিঠুর চোখে তাকালো। বলল, ভয় কেন পাবো? মিঠু ঠোঁট টিপে হাসলো। বলল, আমার জন্য এত চিন্তা হয়? আপনার উচিত দ্রুত আমাকে বিয়ে করে নেওয়া, নয়তো আমার চিন্তায় আপনি হার্টের রোগী হয়ে যাবেন। একদিনে আপনার কেমন চোখ মুখ শুকিয়ে গিয়েছে। জনগণের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। আমি চাই না আমার কারণে কারো ক্ষতি হোক। সুহা মুখ লুকানোর চেষ্টা করে মেয়েকে রাগ দেখিয়ে বলল, বাজে কথা বাদ দিন, আমার বইয়ে গেল আপনাকে বিয়ে করতে। মিঠু ঝট করে সুহার হাত চেপে ধরে পাশে বসিয়ে দিল। সুহার দিকে ঝুঁকে এসে বলল, আপনি তো আমারই, শুধু বৈধতা দেয়া বাকি, তাই বিয়ে করতে আপনি বাধ্য। সুহা ভয় পেয়ে পেছন দিকে হেলে গেল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। বার কয়েক চোখের পলক ঝাপটালো। মিঠু নিজেকে সুহার আরেকটু নিকটে নিয়ে গেল। ফিসফিস শব্দে বলল, কবে আপনার মামার কাছে প্রস্তাব রাখবো বলে দিন, আমি কিন্তু আর অপেক্ষা করতে রাজি নই। কান শিরশির করে উঠল সুহার। চোখ মুখ খিচে দুহাতে মিঠুর বুকে হাত দিয়ে তাকে দূরে ঠেলে দিল। হাত সরাতে গিয়ে ব্যর্থ হলো সুহা। তার এক হাত বুকে শক্ত করে চেপে ধরে মিঠু কাতর স্বরে বলল, এখানটায় বড্ড জ্বালা করছে সোহা, আগুনটা নিভিয়ে দিন না। সুহা তোতলানো স্বরে বলল, জ্বরে আপনার মাথা ঠিক নেই, আমি যাচ্ছি। মিঠুর অভিমান হলো। ছেড়ে দিল সুহার হাত। শক্ত গলায় বলল, আর কখনো আমার সামনে পড়বেন না সোহা, আপনি এবার আসতে পারেন। ছাড়া পেয়েও যেন এবার আর সামনে পা বাড়ানোর সাহস না হয় সুহার। পাজোড়া আটকে রইল। মিঠু মুখ ঘুরিয়ে বলল, আপনি নিশ্চিন্তে বাড়ি যান সোহা, আমার পরিবার আপনার মামার কাছে আর প্রস্তাব নিয়ে যাবে না, আপনি পূর্বের মতোই মুক্ত। সুহা তাৎক্ষণিক কিছু বলতে পারল না। যতটা উচ্ছ্বাস নিয়ে এসেছিল ঠিক ততটা বিষাদ নিয়েই তাকে ফিরে যেতে হবে মনে হচ্ছে। অনেকদিন পর তার চোখ দুটো ভিজে এলো। রোদ হয়ে আসা গলায় বলল,
খাঁচায় বন্দি করে মায়া বাড়িয়ে মুক্ত করতে চাইছেন? বারবার ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। মিঠু কঠোর স্বরে বলল। যে থাকতে চায় না তাকে ধরে রাখতে নেই। সুহা অটল গলায় বলল। আপনি বাধ্য, আমি দ্বিতীয়বার ভাঙতে চাই না। সুহার কথার সারমর্ম বুঝতে পারল না মিঠু, কেবল সরল চোখে তাকিয়ে রইল। সুহা বেরিয়ে গেল। বাসায় চিন্তা করবে বলে তরির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। মিঠুর কপালে চিন্তার বলিরেখা। অরো ফিরল সন্ধ্যার পূর্বে। মিঠুর ঘরে উকি দিতেই দেখতে পেল সে কিছু নিয়ে চিন্তিত। অরো চুপি চুপি মিঠুর ঘরে ঢুকলো। ঘাড়ে হাত রেখে জিজ্ঞেস করলো। কি ভাবছো? মিঠু কিছুই লুকানোর চেষ্টা করল না। সুহার বলা শেষ কথাটি বলে অরোকে জিজ্ঞেস করলো। এই কথার মানে কি? অরো জিজ্ঞেস করলো। এর আগে কি বলেছো তুমি? মিঠু সত্যিটাই বলল। অরো বলল। এটা তো সিম্পল ব্যাপার, না বোঝার কি আছে? ভাবি চাই তুমি তাকে ধরে রাখো, তাকে ধরে রাখতে তুমি বাধ্য। মিঠু আবারও চিন্তার মাঝে ডুবে গেল। আসলে কি সুহার কথার মনে এমন কিছু? অরো ভাইকে ভাবতে দেখে পিঠ চাপড়ে বলল। তুমি বসে বসে ভাবো, আমি যাচ্ছি। মিঠু নিরুত্তর থেকে ফোন হাতে নিল। পরপর স্ক্রিনে আঙুল চালিয়ে তাকিয়ে রইল। নিমেষহীন রিং হয়ে ফোন কেটে গেল। ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট পিষ্ট করে চোখের দৃষ্টি ক্ষীণ করল। দ্বিতীয়বারের মতো কল কেটে যাওয়ায় ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ছেড়ে বিছানার এক প্রকার ফোন ছুঁড়ে মারল। শরীর আবারও উত্তপ্ত হয়ে আসছে, সাথে সহ্য করতে হচ্ছে দু চোখের জ্বলুনি। বিরক্তিতে কপাল কুঁচকে মুখ দিয়ে চসূচক শব্দ করল মিঠু। মেয়েটা কল ধরল না কেন? থম ধরে বসে থেকে আরও একবার সুহার কথার মর্মার্থ বিশ্লেষণের চেষ্টায় নামল। হঠাৎ কিছু একটা চিন্তা মাথায় খেলে যেতেই রুগ্ন ঠোঁটে তির্যক হাসল। হাঁক ছেড়ে তরিকে ডাকল। আপু। তড়িঘড়ি করে মিঠুর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলো। কি রে, কিছু লাগবে? মিঠু ঠান্ডা গলায় বলল। এখানে বসো। তরি ধীরস্থিরভাবে মিঠুর পাশে বসলো। গায়ের সাথে পা ঘেঁষে যেতেই তরি মুঠোয় তুলে নিল মিঠুর হাত। নিশ্চিত কণ্ঠে বলল। তোর তো দেখছি আবার জ্বর আসছে। জ্বর কমে যাবে, তুমি টেনশন করো না তো। আগে আমার কথা শোনো। বল। ভাই বোন কিছু একটা নিয়ে পরামর্শ করলো। রামি দুপুর পর্যন্ত এখানেই ছিল। বিকেল পর্যন্ত কয়েক দফা এসে দেখে গিয়েছে মিঠুকে। এখন আবার এসে যোগ হলো। অরুও বেরিয়ে এলো। রামির দিকে নজর পড়তেই ভরকে গেল। সকালের কথা সে ভুলেই বসেছিল। রামি কটমট চোখে তাকিয়ে আছে। অরু ভেঙচি কেটে বসে পড়ল তরির পাশে। মিঠু আর তরির আলাপের মাঝে তরি বলে উঠল। তোর ভাইয়াকে আগে জানাই। মিঠু গম্ভীর স্বরে বলল। সে তুমি যেভাবে পারো ম্যানেজ করো, আমি এখন একটু ঘুমাবো। তুই তাহলে ঘুমা, আমি যাচ্ছি। বলে তরি উঠে গেল। মিঠু শুয়ে পড়েও মাথা উঁচিয়ে রামি আর অরুর দিকে তাকালো। দুজনের চেহারা বলে দিচ্ছে এক্ষুনি কোনো একটা কাণ্ড ঘটবে। মিঠু ধমক দিয়ে বলল। তোদের দুজনকে কি আলাদা করে যেতে বলতে হবে? রামি দমে গেল না, সেও তেতে উঠে বলল। দুই ভাই বোন পেয়েছিস কি আমাকে? হ্যাঁ, যা ইচ্ছে করে বেড়াচ্ছিস। মিঠু দীর্ঘশ্বাস ছেড়ে বলল। যাবি তোরা? ক্লান্ত লাগছে আমার। রামি অরু দুজনেই বেরিয়ে গেল। দরজার বাইরে পা রাখার সাথে সাথেই অরুর মাথায় চাপেটাঘাত পড়ল। মাথা ধরে উহ শব্দ করে পেছন ঘুরল। রামি দাঁতের দাঁত চেপে বলল। বেয়াদব, আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলি কেন? তুই জানিস সকালে আমি শুধু তোয়ালে পরে ঘরে বসেছিলাম। অরু মাথা ঘষা বাদ দিয়ে আফসোস করে বলল। ইস, মিস করে গেলাম। ফেসবুকে আপলোড দিয়ে হ্যাপি রিচ কমাতে পারতাম। রামির হতাশ হলো। এছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। এই মেয়েকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। ভাগ্যিস অরু দেখেনি নিউজ চ্যানেল। পাইলট বরের ইজ্জত লুটে ফেসবুকে রিচ কামাস করছে মেডিকেল ছাত্রী। হেডলাইন কল্পনা করে আটকে উঠল রামি। তস্ত মাথা ঝাঁকিয়ে অরুর ঘরে গিয়ে বসল। সাদা টি শার্ট খুলে রেখে বিছানায় শরীর এলিয়ে দিল। অরু অমিকে নিয়ে বাড়ির সামনে হাঁটতে বের হলো। অমিকে বলল।
শোন, তোকে আজ বস্তা ভরে বেচে দিব, আর আমাদের বাড়িতে আসতে পারবি না। অমি ঘাড় কাত করে তাকালো অরুর দিকে, গলার স্বর উঁচু করে বলল, তোমাকে বেচে দেব আমি। কিভাবে? তুই আমাকে বস্তায় ভরতে পারবি? আমার আম্মু, পাপা, মা, চাচু, দাদু, আপু, ইসু মিলে তোমাকে বস্তায় ভরে বেচে দেব। অরু মুখ আড়াল করে হেসে অমির দিকে তাকালো, চোখ জোড়া ছোট করে বলল, আমাকে তোর কাছে থেকে কিনবে কে? অমি গালে হাত দিয়ে ভাবলো, সত্যি তো, কার কাছে বেচে দেবে। হাঁটতে হাঁটতে রাস্তার এদিক ওদিক তাকিয়ে একজন মধ্যবয়সী লোককে দেখে অরুর হাত ছেড়ে ছুটে গেল। হাঁটুতে ভর দিয়ে হাঁপিয়ে যাওয়া গলায় লোকটিকে বলল, আমার কাছ থেকে একটা জিনিস কিন। লোকটি চারপাশে তাকিয়ে বাচ্চাটির মা বাবাকে খুঁজতে চলেছে। রাস্তায় অনেকেই যাতায়াত করছে, বাচ্চার অভিভাবক কে সেটা চেনা মুশকিল। ভদ্রলোক নিচু হয়ে ঝুঁকে বসলেন। তুমি কি বিক্রি করবে? অমি আঙুলের ইশারায় তাদের দিকে এগিয়ে আসা অরুকে দেখিয়ে বলল, আমার খালামণিকে নিয়ে যান, টাকা দিতে হবে না, এমনিতেই বেচে দিচ্ছি। লোকটি হেসে বললেন। কেন, তোমার খালামণি কি করেছে? অমি গাল ফুলিয়ে বলল, খালামণি পচা, তোমাকে বেচে দেব বলছি, তার আগেই তাকে আমি বেচে দিচ্ছি। লোকটি উচ্চস্বরে হেসে উঠলেন। ততক্ষণে অরু এগিয়ে এসে অমির পাশে দাঁড়ালো। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আপনার ভাগ্নে তো বেশ পাকা, আপনাকেও বেচে দিয়ে গেল। অরু ও সৌজন্যতার খাতিরে হেসে অমিকে কোলে নিয়ে চলে এলো। লোকটিও আর দাঁড়িয়ে থাকলেন না, চলে গেলেন নিজ গন্তব্যে। অমিকে নিয়ে হেঁটে এসে নিজের ঘরে ঢুকলো অরু। রামি ঘুমিয়ে আছে। সে পাশে বসে কিছুক্ষণ রামির ফোন ঘাটলো, তারপর ফোন রেখে দিয়ে পা নাচিয়ে দুষ্টু বুদ্ধির সন্ধান করলো। অনেক ভেবে চিন্তে মিটিমিটি হেসে রামির টি শার্ট হাতে নিল। ড্রেসিং টেবিলের সামনে থেকে টকটকা লাল রঙের লিপস্টিক বের করে খুব যত্ন করে টি শার্টের পেছন দিকে ছাপ বসিয়ে দিল। রামি যেভাবে রেখেছিল ঠিক সেভাবেই টি শার্টে রেখে দিল অরু। অপেক্ষা করলো রামির ঘুম ভাঙার। রামি ঘুম থেকে উঠল সন্ধ্যার পর। অরু ততক্ষণে বাইরে থেকে ঘুরে এসে বই নিয়ে বসেছে। রামিকে আড়মোড়া ভেঙে উঠতে দেখে এগিয়ে এসে টি শার্ট হাতে নিল, বলল, এটা খুলে ঘুমাতে হয়? নাও, পরে নাও। পরপরই টি শার্টের চোখ দিয়ে আটকে উঠল যেন অরু। মৃদু চেঁচিয়ে বলল, এসব কি? রামি বুঝতে পারল না। সদ্য ঘুম থেকে উঠেছে, মাথা ঝিঝি করছে। ঘুম ভাঙা গলায় শুধালো। কি? অরু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রামির সামনে এসে দাঁড়ালো। লিপস্টিকের ছাপ দেখিয়ে বলল, দেখ, এসব কার সাথে দেখা করে এখানে এসছো? কপাল কুঁচকে গেল রামির। টি শার্ট হাতে নিয়ে বলল, আমি বাসা থেকে এটা পরে এখানেই এসেছি, আর আজ আমি বাসা থেকে অন্য কোথাও যাইনি, তাই উল্টাপাল্টা চিন্তা বাদ দে। অরু বলল, তার মানে তুমি বলতে চাইছো আজ যাওনি, কিন্তু অন্য সময় মেয়েদের সাথে দেখা করতে চাও, তাই তো? আমার এই টি শার্ট কাল তুই ধুয়েছিস, তাহলে কি? রামি সুচালো চোখ দিয়ে তাকিয়ে থেকে তীর্যক হাসলো। ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক হাতে নিয়ে বলল, তাহলে আমাকে ফাঁদে ফেলার জন্য এই ফোন দি। অরু লিপস্টিক কেড়ে নিয়ে বলল, কিসের ফন্দি? রামি মৃদু হেসে অরুর কাছে এগিয়ে গেল। চিকন অষ্টজোড়া অরুর কান ছুঁয়ে দিতেই শিউরে উঠল অরু। রামি ফিস ফিস শব্দে হেসে বলল, সকাল থেকে বড্ড জ্বালিয়েছেন ম্যাডাম, এবার আমার পালা। অরুর গাল দুটো ফুলে ফেপে উঠছে। দৃষ্টি নত তার, সুযোগ খুঁজছে রামির কাছ থেকে পালানোর। রামির দূরত্ব বাড়িয়ে দরজা লক করে দিল। অধর প্রশস্ত করে বলল, পালানোর সুযোগ খুঁজে লাভ নেই, আজ আপনি ছাড়া পাচ্ছেন না। অরু চোটপাট দেখিয়ে বলল, যাও তো এখান থেকে, আমি এখন পড়তে বসবো। পড়তে তো নিষেধ করিনি, পড়া শেষ হলেই আমি গুনে গুনে সুদ তুলব। বলেই ঠোঁট কামড়ে হাসলো রামি। সকালে ঘুম ভাঙলো অরুর। নিজেকে আবিষ্কার করলো রামির শক্ত বুকে। একে অপরের সাথে লেপ্টে আছে। রামির এক হাত অরুর পিঠে। জেগে গিয়েও বিছানা ছাড়া তারা দেখালো না অরু। নিখুঁত চোখে পর্যবেক্ষণ করলো রামিকে।
নাক, চোখ, গাল, ঠোঁট চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে। অরু মাথা উঁচু করে রামের গালে তপ্ত চুমু খেলো, আবারও দুষ্টুমি মাথায় চেপে বসলো। রামের থুতনিতে সজোরে কামড় বসাতেই রামের চোখ মুখ কুঁচকে নিল। খানিক সময়ের মাঝে তার কুচকানো চোখ মুখ শীতল হয়ে গেল। চোখের পাতা টেনে খুলে অরুকে আরেকটু আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বেবস কণ্ঠে বলল, কাল কি শাস্তি কম পড়ে গিয়েছিল যে সকাল সকাল নিজের শাস্তির ব্যবস্থা করছিস? অরু জবাব দিল না, তার দৃষ্টিতে ঘোর। রামি জবাবের অপেক্ষা করল না, ক্রমশ ঝুঁকে এলো অরুর দিকে। বিকেল নাগাদ দুবারের লোকজন সেজে গুজে বেশ পরিপাটি। সেবার রামি উপস্থিত ছিল না। আজ রামি সহ যাচ্ছে সুহাদের বাসায়, অথচ এ খবর সুহার কান পর্যন্ত পৌঁছায়নি। অরু আর তরি আজ আর গেল না, বড়রা কথা বলে সব ঠিক করে আসবে। মিঠুর শরীর এখন খানিকটা সুস্থতার দিকে, তবে তাকে দেখে মনে হচ্ছে সে বেশ সুস্থ আছে। সে কালো রঙের পাঞ্জাবি পরে কোনই পর্যন্ত হাতা গুটিয়ে চুলে আঙুল চালিয়ে পেছন দিকে ঠেলে দিল। হাত ঘড়ি পরে বেরিয়ে পড়ল সবার সাথে। সকলে উপস্থিত হলো সুহার মামার বাড়ি। দরজা খুলে সুহার মামে অপরিচিত কয়েকটি মুখ দেখে প্রশ্ন করলেন, জি কাকে চাই? তরির বাবা সুহার মামার নাম সম্বোধন করে বললেন, এটা কি জনাব খালেকুজ্জামানের বাসা? জি। আমরা ওনার কাছে এসেছি। সুহার মামি দরজার একপাশে দাঁড়িয়ে পড়লেন। ক্ষমা করবেন, আমি তো আপনাদের চিনতে পারিনি, ভেতরে আসুন। মেহমানদের বসার জায়গা দেখিয়ে দিয়ে স্বামী খালিকুজ্জামানকে ডাকতে চলে গেলেন সুহার মামি। বেশি সময় লাগেনি, 2 মিনিটের মাথায় খালিকুজ্জামান চশমা মুছতে মুছতে এগিয়ে এসে সামনের সোফায় বসলেন। তরির বাবা সালাম দিতেই খালিকুজ্জামান জবাব দিয়ে বললেন, চিনলাম না আপনাদের। তরির বাবা কথা না ঘুরিয়ে সোজাভাবে বললেন, আপনার একটা ভাগনা আছে, নাম সুহা। কপাল কুঁচকে গেল খালিকুজ্জামানের। গম্ভীর স্বরে বললেন, তাতে আপনারা কিভাবে জেনেন? তরির বাবা বললেন, অফিস থেকে যাতায়াতের সময় প্রায় আপনার ভাগ্নিকে দেখতে পেত আমার ছেলে। ওখানে ছেলেকে বিয়ে করাবো, মেয়ে দেখার প্রয়োজন। ছেলে জানালো আপনার ভাগ্নিকে তার পছন্দ হয়েছে, তাই আমরা আপনার কাছে প্রস্তাব রাখতে এসেছি। আপনার মতামত জানলে উপকৃত হতাম। সুহার মামা তীক্ষ্ণ চোখে তাকিয়ে সকলকে পর্যবেক্ষণ করে বললেন, আমার আপনার ভাগ্নের সম্পর্কে কতটুকু জানেন? একটা মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠালে বলে যতটুকু জানতে হয় ততটুকু। আপনার ছেলে কি করে? রাজনীতি। কি? সুহার মামার বলার ভঙ্গি দেখে তরির বাবা শান্ত গলায় বললেন, রাজনীতি কি খারাপ কিছু? সুহার মামা বুদ্ধিমান মানুষ, তিনি ভেতরে ভেতরে দমে গেলেন। এসব ব্যাপারে তর্কে জড়ানো মানেই সারা জীবনের মতো একটা শত্রুতায় নিজেকে বেঁধে ফেলা। তিনি বললেন, সবকিছুতে খারাপ ভালো আছে, এই পেঁয়াজ বুঝি বেশি। আল্লাহ না করুক ধরুন আপনার ছেলে 2 দিন পর কিছু একটা হয়ে গেল, তখন আমাদের মেয়ের কি হবে? জন্ম মৃত্যু আল্লাহর হাতে। এই মুহূর্তে আমি যে এখান থেকে উঠে বাসায় যেতে পারবো তার কি নিশ্চয়তা আছে? মিঠু বুক টান টান করে বসে আছে, তার কোনো কথাই বলা লাগছে না। বাবার জবাব শুনেই বোঝা যাচ্ছে তিনি কোমর বেঁধে নেমেছেন। কিছুতেই আজ ওনাকে কুপকাত করা যাবে না। মিঠুর ঠোঁট সামান্য প্রসারিত হয়ে সাথে সাথেই মিলিয়ে গেল। সুহার মামা গলা ঝেড়ে বললেন, আমরা এখনই মেয়ে বিয়ে দিতে চাই না। তরির বাবা দমে গেলেন না, প্রশ্ন ছুড়লেন, কখন বিয়ে দিতে চান? সময় হলে বিয়ে দেব। আপনি বলেছেন এখনো সময় হয়নি। আচ্ছা, তবে বিয়ের কথা পাকা করে রাখুন, সময় হলেই আমরা বউ বাসায় নিয়ে যাব। খালেকুজ্জামান নাকের ডগা থেকে চশমা খানিক ঠেলে দিলেন, রয়ে শুয়ে বললেন, দেখুন, আমরা আপনাদের মেয়ে দিয়ে নিজেদের মেয়েদের জীবনে ঝুঁকিতে ফেলতে চাই না। দয়া করে এবার আপনারা আসতে পারেন। ভেতর ঘরে এতক্ষণে সুহার জানা হয়ে গিয়েছে মিঠু তার পরিবার নিয়ে এসেছে। উত্তেজনায় হাত পা কাঁপছে তার, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। ভয়ে এই ঠান্ডার মাঝেও তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। হাত দিয়ে কিছু আঁকড়ে ধরতে গিয়েও বল পাচ্ছে না। লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল সুহা।
মনটা বড্ড হাঁসফাঁস করছে। বসার ঘরে কি হচ্ছে জানতে ইচ্ছে করলেও শরীরটা টেনে দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো শক্তি নেই। অবসন্ন মন নিয়ে পড়ে রইল বিছানার ওপর। মিঠু এতক্ষণ চুপচাপ ছিল। গলা ঝেড়ে তার শান্ত দরাজ কণ্ঠে বলল, মূল সমস্যা কি আমার রাজনীতি করা নিয়ে? খালিকুজ্জামান চোখ তুলে সামনে বসে থাকা তাগড়া যুবকের দিকে তাকালেন। দুটো পরিণত পুরুষের মধ্যে থেকে ঠাওর করতে পারলেন না কোনটা পাত্র। এবার নিশ্চিত হয়ে পাত্র চিনে নিলেন। পরপর তিনিও গম্ভীর স্বরে জবাব দিলেন, আমি স্পষ্ট করে বলে দিয়েছি। মিঠু দাড়িতে হাত বুলিয়ে সামনে বসা মধ্যবয়সী খালিকুজ্জামানের দিকে তাকালো। চোখ জোড়া একেবারে স্বচ্ছ, শান্ত গলায় বলল, তুলে নিয়ে যাব। খালিকুজ্জামান যেন এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিলেন। শান্ত গলায় হুমকি। ব্যক্তিগতভাবে রাজনীতি করা লোক ওনার পছন্দ নয়। সবকিছুতেই এত মারামারি কাটাকাটি ঝামেলা টেনে নিয়ে আসে। বাবা মিঠুকে ধমকে উঠলেন, এটা কেমন কথা মিঠু? আমরা কথা বলছি না এখানে। মিঠু বাবার দিকে তাকালো। এই সামান্য ধমকে তার বিশেষ কিছু এসে গেল না। মৃদু হেসে বলল, আমি তো ইচ্ছের বিরুদ্ধে বলিনি। সোহার মত নিয়ে তবেই বের করে নিয়ে যাব। রামি পাশ থেকে মিঠুর ঘাড়ে হাত রাখলো। সুহার মামার এবার সন্দেহ গাঢ় হলো। নিশ্চয়ই এই ছেলের সাথে সুহার সম্পর্ক আছে, নয়তো বাসায় আসার কদিনের মাথাতেই কেন এভাবে প্রস্তাব আসতে হলো। তাছাড়া ছেলের কথা শুনে তো তেমনটাই মনে হচ্ছে। এখনো সুহার ওপর সম্পূর্ণ রাগ নির্মূল হয়নি। তার মাঝেই এমন কিছু আন্দাজ করে মাথায় রক্ত চড়ে গেল খালিকুজ্জামানের। প্রশ্ন করলেন, সোহা তোমাকে চেনে? হ্যাঁ, চেনে। মিঠুর জবাবে খালিকুজ্জামান চোখ মুখ শক্ত করে ভেতর চলে গেলেন। সুহার নাম ধরে উচ্চস্বরে কয়েকবার ডাকলেন। মামার ডাক শুনে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল সুহার। তড়িঘড়ি করে উঠে এলো। মামা দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন, যে ছেলেটা বাসায় এসেছে তাকে তুমি চেনো? সত্যিটা বলবে। সুহা কেঁপে উঠল মামার হুঙ্কারে। ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নিচু করে নিল। মামা ফের হুঙ্কার ছাড়লেন, কি হলো? স্পষ্ট জবাব দাও, চেনা ছেলেটাকে? সুহা সাহস করে উপর নিচ মাথা নেড়ে বুঝিয়ে দিল সে মিঠুকে চেনে। ব্যাস, এতটুকু শুনে মামা চুপ করে গেলেন। তেজি গলা ধীরে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। নিচু গলায় বললেন, যেভাবে বাসায় এসেছ ঠিক সেভাবে বেরিয়ে যাবে তুমি। আমি আর তোমার সম্বন্ধে কিচ্ছু জানি না। এতদিন পরিবার লাগেনি, এখন বিয়ের সময় এসে পরিবার খোঁজে নিয়েছ। আমরাই ভুল ছিলাম। তোমাকে সুযোগ না দিয়ে সেদিন বের করে দিলেই ভালো হতো। মামার ক্ষেপে যাওয়া স্বাভাবিক। সুহার কাজকর্ম ওনার সম্মানে লেগেছে। প্রথমত সে প্রথম ভুলের ক্ষমা এখনো পায়নি। দ্বিতীয়ত ওনার সব কথা শুনবে কথা দিয়েও ভেতরে ভেতরে এতদূর পর্যন্ত চলে গিয়েছে। সুহার নিরাপত্তার কথা ভেবেই সম্বন্ধটি নাকচ করতে চেয়েছিলেন তিনি। সুহার মামি দৌড়ে এলেন। স্বামীর পিঠে হাত বুলিয়ে বললেন, দোহাই লাগে আপনার, এভাবে উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। স্ত্রীর উপর খ্যাক করে উঠলেন খালেকুজ্জামান। বললেন, তুমি চুপ থাকো, সব জায়গায় মুখ চলে তোমার। মামি চুপ করলেন না। সুহাকে জিজ্ঞেস করলেন, ছেলেটা যে আজ বাসায় আসবে তুই জানতি? সুহা তস্ত্র ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আমি না মামি, আমি জানতাম না। ছেলেটাকে পছন্দ করিস? এবার সুহা চুপ করে গেল। তার নীরবতা থেকেই যা বোঝার বুঝে গেলেন মামি। তিনি খালিকুজ্জামানের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, ও যেহেতু রাজি আছে, আপনার এখানে অমত করার কারণ দেখছি না। ছেলের পাশে নিয়ে যেখানে সোহার কোনো সমস্যা নেই, আমরা বাধা হয়ে দাঁড়াবো কেন? মামা কপট রাগ দেখিয়ে বললেন, সেই জন্য তো বলছি বাড়ি থেকে চলে গিয়ে যা ইচ্ছে করুক। মামি বললেন, বাড়ি থেকে যাবে কেন? পরিবার জানিয়ে সে তো কোনো ভুল করেনি। আপনি আর রাগ করে থাকবেন না, ওখানে মেহমান বসে আছে, গিয়ে কথা বলুন। তুমি গিয়ে কথা বলো, আমি পারবো না। সুহা চুপ করে রইল, চোখ জোড়া তটস্থ। মামা ঘরে চলে গেলেন। মামি দীর্ঘশ্বাস ফেললেন। এবার ওনার নিজেরও কিছুটা অভিমান জন্মালো সুহার উপর। ছেলেটার ব্যাপারে অন্তত ওনাকে জানাতে পারত। অভিমান চেপে রেখে সুহাকে বললেন, তুই ঘরে যা,
চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। মামির চোখের দিকে তাকাতে পারল না সুহা, ঝরঝর করে কেঁদে ফেলল। অপরাধী গলায় বলল,